তো আমার আর ওখানে চান্স হয়নি, কিন্তু অন্যান্য যেই রুয়েট চুয়েট কুয়েট ছিল এগুলোতে পজিশন মোটামুটি ছিল, কিন্তু শেষের দিকে আর কি। হয়তো আমারও সময় সুযোগ ছিল, আমি মানে ফ্যামিলির কথায় আর কি সেকেন্ড টাইম ট্রাই করি, কিন্তু আবারও আমি ব্যর্থ হই। হয়তো আমি অ্যাডমিন হইতে পারবো না বা আচ্ছা পুলিশ হইতে পারবো না। তো তখন আমি একটা হুট করে ডিসিশন নিয়ে ফেলি যে আমি আর বোতে পরীক্ষা দিব না, আচ্ছা আচ্ছা আমি শুধু কৃষির জন্য পরীক্ষা দিই। আচ্ছা। তো পরবর্তীতে যখন রেজাল্ট হয়, ভাইবা ভালো হওয়ার পর আমার যখন রেজাল্ট হয়, তখন যখন দেখি যে আমি থার্ড হয়েছি, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। হচ্ছে এখানে আরেকটা মিস্ট্রি বিষয় আছে, খুবই সুন্দর বিষয় আছে, যে ভাইয়া এবং ভাবি কিন্তু হচ্ছে একই বিসিএস এই হচ্ছে 41 বিসিএস এ একসাথেই হচ্ছে আমাদের ক্যাডারে আসছে। তো আমি এখানে ভাইকে একটু মানে ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে হচ্ছে বিসিএস এ ভালো করার ক্ষেত্রে বা জব সেক্টরে ভালো করার ক্ষেত্রে যে ভাবি বা হচ্ছে একজন পার্টনারের, একজন উত্তম পার্টনারের সাপোর্ট আসলে কতটুকু ইম্পর্টেন্ট এটা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমরা হচ্ছে তোমাদের জন্য একদম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা হচ্ছে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যে আসলে কৃষি থেকে কত ভালো করা যায়, কৃষির সর্বোচ্চ ভালো লেভেল আসলে কতটুকু, বা কৃষির সেক্টর কত বেশি ডেভেলপড, এই বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আমি হচ্ছে একজন ভাইকে ইনভাইট করছিলাম। তো ভাই আমাদের মাঝে আছেন, আমি ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। তো আমাদের মধ্যে হচ্ছে জাহিদ ভাই আছে। তো উনিও আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের। তো হচ্ছে ভাইয়ের এইচএসসি ব্যাচ হচ্ছে 13। তো ভাইয়ের হল এবং আমার হল হচ্ছে সেম হল। তো ভাই হচ্ছে 41 বিসিএস এ আমাদের কৃষি ক্যাডারে দ্বিতীয় হয়েছিল, এবং 43 বিসিএস যেটা, এটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উনি হচ্ছে ফরেন ক্যাডার। তো আমি জাহিদ ভাইয়ের কাছ থেকেই শুনবো যে আসলে ওনার যাত্রাটা কিরকম ছিল, যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উনি এত ভালো একটা পজিশনে কিভাবে গেছে বা কিভাবে এই পর্যন্ত পৌঁছাইলো। তো ভাইয়ের কাছে আমি সরাসরি চলে যাব। তো ভাই আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহিদ হাসান জেসন। আহ, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 73তম ব্যাচের একজন ছাত্র ছিলাম। এখান থেকে আমি অনার্স শেষ করি হচ্ছে 2019 সালে। তারপর হচ্ছে মাস্টার্স করি এন্টোমোলজি থেকে। এন্টোমোলজি আমার 2022 সালে শেষ হয়, কিন্তু করোনার কারণে একটু লেট হয়েছিল আর কি। আচ্ছা আর একটু কারেকশন করব, আসলে আমি 41তম বিসিএস এ কৃষি ক্যাডারে তৃতীয় হয়েছিলাম আর কি। আচ্ছা আর 43তম বিসিএস এ আর কি পররাষ্ট্র ক্যাডারে আমি গেজেটেড হই, কিন্তু এটার জয়েনিং এখনো হয়নি আর কি। এই তো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আমি আহ, আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, আচ্ছা। হ্যাঁ, এখন আমি 41তম বিসিএস এ জয়েন করেছি, 2,500 পোস্টিং নারায়ণগঞ্জে। এই তো, এইভাবে চলতেছে। আচ্ছা, তো আমি ভাইয়ের কাছে একটু যাব যে ভাই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে আসলে হচ্ছে কোনো জায়গায় পরীক্ষা দিছিলেন কিনা, বা কোনো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা দিছিলেন কিনা। হ্যাঁ, আমি আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আর কি মেইন আমার উদ্দেশ্য ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং। যার কারণে আমি বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলোতে পরীক্ষা দিয়েছিলাম। তো মানে অ্যাকচুয়ালি লাকিলি অর আনলাকিলি আমি আর কি অসুস্থ হয়ে গেছিলাম মানে আচ্ছা আচ্ছা। প্রিপারেশনের সময়। এইচএসসিতে আমার গোল্ডেন আসছিল, যার কারণে আমি বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হই। হুম, হুম। কিন্তু হওয়ার পরে দেখা যায় যে পরীক্ষার কিছুদিন আগেই আমি মানে প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম। আচ্ছা তো আমার আর ওখানে চান্স হয়নি, কিন্তু আম, অন্যান্য যেই রুয়েট চুয়েট কুয়েট ছিল এগুলোতে পজিশন মোটামুটি ছিল, কিন্তু শেষের দিকে আর কি। হয়তো ওয়েটিং এর পরে জন্য আর আমি, যাওয়া হয় হ্যাঁ, না আমি আর এদিকে। মানে খেয়াল করিনি আর কি। কারণ আমার এখানে যখন আমার চান্স হয়ে যায়, তখন আমার ওইদিকে আর আচ্ছা পিছনে তাকাই নাই আর কি। কারণ এটা একটা রিজন ছিল যে আমি ঢাকায় একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তো এটা আমার জন্য একটা বড় একটা বিষয় ছিল যে যে ঢাকার ঢাকায় আমি মধ্যে থাকতে থাকা পারবো, কারণ টার্গেট আমার ছিল। আমি বাবা আমার এক সন্তান ছিলাম আর কি। তো আচ্ছা আচ্ছা আমার বাড়ি কিশোরগঞ্জ, যার কারণে ঢাকা থেকে এটা একটু কাছে। আচ্ছা তো আমি যদি দেখা যায় যে সাস্টে আমার পরীক্ষা ছিল, বা অন্যান্য খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতেও পরীক্ষা আর দেওয়া হয়নি কারণ দূরে দেখে। তো এই কারণেই আর কি ঢাকায় থেকে যাওয়া, এরপর আর পরীক্ষা দেওয়া হয়নি, এই তো। ভাই কৃষিতে যে ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, যে কৃষি সম্পর্কে আসলে জানতেন কিনা ভর্তি হওয়ার সম্পর্কে, যে কৃষি বিশ্ববিদ্যালয়ের সেক্টর গুলা কিরকম ডেভেলপ বা এখান থেকে কি কি করা যায়, এই বিষয়গুলো জানতেন কিনা। কৃষিতে ভর্তি হওয়ার আগে ওরকম আমার কোনো আইডিয়া ছিল না। কৃষিতে ভর্তি হওয়ার পর আর কি যখন আমি ভর্তি হই ফার্স্ট ইয়ারে, প্রথম একটা জিনিস বলে রাখি। তো প্রথমবার ভর্তি হওয়ার পর আমি ফার্স্ট টাইমে চান্স পাইছিলাম। হুম। চান্স পাওয়ার 1 বছর আর কি আমি আবার সেকেন্ড টাইমের জন্য ট্রাই করছিলাম, যে আমার আবার ফ্যামিলি থেকেও একটু চাইছিল যে আমি যদি ডাক্তারিটা যদি আবার ট্রাই করি তাহলে। মেডিকেলের জন্য। হ্যাঁ, যেহেতু আগে 2 বছর করে, মানে এখন হয়তো দুই হ্যাঁ হ্যাঁ, বছরই দেয় সবাই। সুযোগ আছে না এখনো 2 বছর? এখনো সুযোগ আছে। আচ্ছা,
তো আমারও সময় সুযোগ ছিল, আমি মানে ফ্যামিলির কথায় আর কি সেকেন্ড টাইম ট্রাই করি, কিন্তু আবারও আমি ব্যর্থ হই। যার কারণে আবার যখন এখানে রিএডমিশনের জন্য অ্যাপ্লাই করি, তো আমি রিএড হইতে পারি আর কি। রিএড হওয়ার পর তখন আমি যখন ফার্স্ট ইয়ারে ক্লাস করা শুরু করি, তখন আস্তে আস্তে মানে কৃষি সম্পর্কে আমার একটু ডিপ আইডিয়া শুরু হয়। পরে সেকেন্ড ইয়ারের দিকে এবং থার্ড ইয়ারের দিকে মোটামুটি বিভিন্ন ট্যুর, আবার হচ্ছে বড় ভাইদের মাধ্যমে কিছু মানে তথ্য নেওয়া, এগুলোর মাধ্যমে আর কি আমি জানতে পারি যে কৃষি সেক্টরে কি কি সুবিধা আছে বা অসুবিধা আছে এরকম আর কি। তো আচ্ছা, এগুলো আর কি এই ভার্সিটি ঢোকার পর, আগে ছিল না। আগে ছিল না। না। তো ভাই কিন্তু আসলে কৃষি সম্পর্কে এখানে আসার পরেই মোটামুটি জানতে পারছে। তো ভাইয়ের কাছে আমি আরেকটা প্রশ্ন করবো যে ভাই বিসিএস এর প্রিপারেশনটা আসলে বা বিসিএস যে দিতে হবে বা বিসিএস এর টার্গেটটা কখন থেকে নেওয়া বা প্রিপারেশনটা কখন থেকে শুরু হয়? বিসিএস এর জার্নিটা আসলে আমার জন্য আসলে একটু অন্যরকম, কারণ ছোটবেলা থেকে বিসিএস ক্যাডার সম্পর্কে আমার ওরকম কোনো ধারণা ছিল না। আমি ছোটবেলায় একটা জিনিসে খুব কনফিউজ হয়ে যেতাম যে বিএসসি কোনটা আর বিসিএস কোনটা, বিসিএস কোনটা? আচ্ছা এইটা আচ্ছা। নিয়ে খুব কনফিউজ হয়ে যেতাম। তো এইটা মূলত আমার হচ্ছে ভার্সিটিতে আসার পরেই, এই কৃষি সম্পর্কে যেরকম আইডিয়া ভার্সিটিতে আসার পর খুব ভালোভাবে হয়েছে। তো এটাও আমার হচ্ছে ভার্সিটির শেষের দিকে মূলত। প্রথম দিকে আমি একাডেমিকে খুব জোর দিয়েছিলাম। আচ্ছা তো একাডেমিক সেক্টরটাতে যাতে ভালো করা যায় ওইটা আমি মানে খেয়াল রাখতাম সবসময়। আচ্ছা। তো পরবর্তীতে শেষের দিকে আর কি, যে যখন আমি ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা, গ্রাজুয়েশন হ্যাঁ শেষ দিকে। হ্যাঁ ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করলাম, তখন মনে হলো যে একটু খোঁজ খবর নেই যে কি কোনটা ভালো হয়। তখন দেখলাম যে বিসিএস ক্যাডার এগ্রিকালচার সেক্টরে কোটা থাকে। আচ্ছা। তো এখানে অনেকেই এগ্রিকালচার সেক্টরে মানে ক্যাডার হইতে পারে হ্যাঁ খুব হ্যাঁ। ইজিলি। এছাড়াও অনেকে জেনারেল ক্যাডার পাচ্ছে, আচ্ছা। যেমন অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলে, পুলিশ আছে, হুম। তারপর ফরেন সেক্টর আছে, ট্যাক্স আছে, আচ্ছা। আরো অন্যান্য সেক্টর আছে জেনারেল, যেগুলো বেশ লিউক্রেটিভ, যেগুলো মানুষ খুব পছন্দ করে। তো পরে এগুলো যখন খোঁজ নেই, তখন এটার প্রতি আমার আকর্ষণ জন্মায়। আর এটা প্রিপারেশন শুরু হয়েছিল আমার অনার্সের শেষেই মূলত শুরু। আগেও যদিও ট্রাই করছি, কিন্তু কম্প্যাক্ট ভাবে কোনো প্রিপারেশন নিতে পারি নাই। আচ্ছা। কৃষি থেকে ভাই মেইনলি যেটা হয় যে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবার একটা টার্গেট থাকে যে কৃষি ক্যাডারটাই বেশি ফোকাস থাকে। তো আপনি যেহেতু ফরেন ক্যাডার, এরকম হচ্ছে আপনার কি আগে থেকেই টার্গেট ছিল না মানে প্রথমে কৃষি ক্যাডার এরকম টার্গেট ছিল? ফরেন ক্যাটারের বিষয়টা হচ্ছে যে আসলে ফরেনে অনেক সিট সংখ্যা কম কম থাকে। থাকে। তো এর জন্য আসলে ফরেনকে টার্গেট করে ওইটাই হবে এইভাবে চিন্তা করি নাই কখনো। প্রথম বিসিএসটা আমি একটু ঘোরের মধ্যেই দিছি, কারণ আচ্ছা। 41তম বিসিএস এর আগে আমার আইডিয়া একটু কমই ছিল। তো প্রথম একটা ঝামেলা সবাই মনে হয় পরে, যে প্রথম বিসিএস যখন ক্যাডার চয়েসটা দেয়, হ্যাঁ। অনেকে না বুঝেই দিয়ে দেয়, দিয়ে মানে দেয়। অনেকে ছোট ভাই বা বড় ভাই, ছোট ভাইয়ের কাছ থেকে তো না আসলে, হ্যাঁ। বড় ভাইয়ের কাছ থেকে মানে জেনে দেয় যে কোনটা দিলে ভালো কোনটা হবে। দিলে ভালো? এখন সে কোনটা পছন্দ করে সেটা তো সেই বুঝবে। সেই বুঝতে পারছি। এখন বড় ভাই কি বললো বা অন্যান্য সিনিয়রদের মাধ্যমে কি জানলো, এটা কিন্তু বড় বিষয় না। তো আমি অনেকের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন পাইছি। তো ইনফরমেশন পাওয়ার কারণে প্রথম বিসিএস এ না আমি ফরেন দেই নাই ফার্স্ট চয়েস। আচ্ছা। এটা আমার জন্য আসলে ওই সময় দেওয়া হয়নি একটা কারণে, যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে কৃষি ক্যাডার থেকে নাকি ফরেনে কখনো হয় না, এরকম হ্যাঁ। শুনতাম আর কি। তো ভাইয়ের কাছে আমি যাব যে আসলে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে ঢাকায় থাকা বা আপনার হচ্ছে ভার্সিটি চয়েসের ক্ষেত্রে ঢাকায় থাকার ফ্যাসিলিটিসটা আসলে বিসিএস এ কতটুকু পাইছেন? হ্যাঁ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। আমি যখন এই যে বললাম যে আমি যখন ঢাকায় আমার একটা ভার্সিটিতে চান্স হয়ে গেল, হুম। তখন আর আমি সেকেন্ড টাইম অন্যান্য যে ভার্সিটি, ভালো ভার্সিটিগুলো ছিল ওগুলোর জন্য চিন্তাও করি না। একটা বড় কারণ ছিল এইটাই যে ঢাকা, কারণ ঢাকায় হচ্ছে বিভিন্ন ভালো ভালো কোচিং সেন্টার বলো বা বিভিন্ন ভালো ভালো ভার্সিটি বলো, হুম। বা আমার যা পরিচিত অন্যান্য ভালো মানুষগুলো ছিল যাদের সাথে আমি কানেক্টেড ছিলাম, অনেকেই ঢাকায় ছিল। আচ্ছা। এটা একটা বড় বিষয়। তো এখানে বলে না যে এটা হচ্ছে হাব বা হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে সেন্টার, এখানে সব ফ্যাসিলিটিস গুলো সবসময় বেশিই থাকে। আচ্ছা আচ্ছা। তো এই সেক্টরে আপনি আমি, মনে হয় হ্যাঁ, বাকৃবিতে পরীক্ষাও না দেন আমি নাই বাকৃবিতে পরবর্তীতে ঢাকায় পরীক্ষাও, হয়ে যাওয়ার পরে? হ্যাঁ বাকৃবিতে ঢাকার জন্য দেওয়া হয় না, বিষয়টা এরকম না। বাকৃবির সময় আমার হচ্ছে চুয়েটের সাথে ওই দিনে একই একই দিনে পরীক্ষা দিনে পড়ে ছিল, গেছিল? না হলে হয়তো দেওয়া হইতো। আচ্ছা কিন্তু যদি আমার বাকৃবিতে আসতো আর এখানে আসতো, তো আমি হয়তো এটাই বেশি প্রেফারেবল আচ্ছা। মনে করতাম। ঢাকায় হচ্ছে বেশি ফ্যাসিলিটিস যদি আমি বলি, এটা হচ্ছে যে পরীক্ষাগুলো বেশিরভাগই ঢাকায় হয়। ঢাকায় হয়। তো এখন যদি কেউ দেখা গেল দিনাজপুরে কোথাও টিকলো বা হুম। ঠাকুরগাঁও কোথাও কোনো একটা ভার্সিটিতে টিকলো, এখন রিসেন্টলি কুড়িগ্রাম কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, বিশ্ববিদ্যালয় তো হয়েছে। কুড়িগ্রামের কেউ যদি অনার্স শেষ করে কোনো চাকরি পরীক্ষা দিতে আসে, তাই কিন্তু ঢাকায় ঢাকাতে আসতে হয়। আসতে হয়। এটা খুবই একটা কষ্টের বিষয়, তখন অ্যাডজাস্ট করাটা একটু খুবই কঠিন টাফ। হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা খুবই ফ্যাসিলিটিস পাইছি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একদম বলতে গেলে ঢাকার সেন্টারে। হ্যাঁ হচ্ছে এখানে আরেকটা মিস্ট্রি বিষয় আছে, খুবই সুন্দর বিষয় আছে যে ভাইয়া এবং ভাবি কিন্তু হচ্ছে একই বিসিএস এই হচ্ছে 41 বিসিএস এ একসাথেই হচ্ছে আমাদের ক্যাডারে আসছে। তো আমি এখানে ভাইকে একটু মানে ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে হচ্ছে বিসিএস এ ভালো করার ক্ষেত্রে বা জব সেক্টরে ভালো করার ক্ষেত্রে যে ভাবি বা হচ্ছে একজন উত্তম পার্টনারের সাপোর্ট আসলে কতটুকু ইম্পর্টেন্ট, এটা আমি একটু ভাইয়ের কাছে এটা জানতে চাই যে আসলে সাপোর্টটা কতটুকু পাইছেন বা এটা আসলে কতটুকু ভূমিকা পালন করে। এটা অবশ্যই মানতে হবে যে লাইফ পার্টনার একটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কারণ বিষয়। তার সাথেই মানে মানুষ সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে। হুম হুম। বাবা মার সাথে দেখা যায় মানুষ 20 বছর হইলে বা হচ্ছে যে 25 থেকে 30 বছর বা চাকরি পেলেই কিন্তু চলে যেতে চলে হয়। যেতে হয়। খুব রেয়ার কেস দেখা যায় যে একসাথে বাবা মার সাথে এখন মানুষ থাকতে পারে। তো সেই হিসেবে একজন লাইফ এবং পার্টনারের একটা সাথে ব্যাপার তার, হয়েছে যে মানে হ্যাঁ, ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আসলে আমরা আমাদের বাড়ির অতিথি ডিটাচড, হয়ে যাই, একটা ডিটাচড মানে আমরা চলে বাড়ির আসে। অতিথি ওয়ান হ্যাঁ, কাইন্ড অফ। তো ডিটাচমেন্টের কারণে দেখা যায় যে অতিথির মতো মাঝে হ্যাঁ মধ্যে হ্যাঁ, বেড়াইতে মাঝে যাওয়া, মাঝে যাইতে হয়। এই জিনিসটা হয়। কিন্তু লাইফ পার্টনার অনেকটা টাইম তার সাথে স্পেন্ড করা হয়, এবং তার সাথে যেই মানে কম্বিনেশনের যে বিষয়টা, এটা হ্যাঁ যদি ঠিক মতো না হয় এটা খুবই মানে একটা মানুষের জন্য কষ্টদায়ক হয়। সেই ক্ষেত্রে আমি অবশ্যই খুব লাকি, কারণ আমার লাইফ পার্টনার বেশ আমার সাথে, তার কম্বিনেশন খুবই ভালো, এবং আমরা আচ্ছা আচ্ছা। মানে একজনের সাথে বেশ ক্লোজ। তো ওই ক্ষেত্রে ও আমাকে অনেক হেল্প করে যে কোনো বিষয়ে। মাঝে মধ্যে দেখা যায় যে ও বাংলা বিষয়টাতে খুব ভালো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ও আমাকে অনেকগুলো ভুল হইলে ধরো যে আমার ছোটখাটো বাংলায় কোনো উচ্চারণে ভুল হ্যাঁ হয়েছে, হ্যাঁ। বা দেখা যায় যে আমি কোনো একটা গ্রামার যেটা বাংলা আমি জানি না, সে আমাকে এটা সুন্দর করে বোঝায় দেয়। আচ্ছা ইভেন আচ্ছা। বাংলাদেশ বা আন্তর্জাতিক যে কোনো টপিকে। আপনারা গ্রুপ স্টাডি করতেন কিনা হ্যাঁ, এরকম গ্রুপ স্টাডি পড়াশোনা? হইতো, এটা প্রায় সময় আমরা করতাম। আর হচ্ছে যে আমার অন্যান্য ফ্রেন্ড ছিল, যে আমার একটা ফ্রেন্ড ছিল জাহিদ, হয়তো তুমি হ্যাঁ, চেনো ওকে। জাহিদ ভাই কিন্তু হচ্ছে কৃষি ক্যাডারে 41 ফার্স্ট। হ্যাঁ, ওই ভাইয়ের নামও জাহিদ, মানে আমাদের আচ্ছা, হচ্ছে দুই জাহিদ ভাই, একজন ভাই হচ্ছে থার্ড হয়েছে, আরেক জাহিদ ভাই হচ্ছে কৃষি ক্যাডারে ফার্স্ট হয়েছিল হ্যাঁ। 41-এ। তো ওই জাহিদ ভাই ওনারা হচ্ছে গ্রুপ স্টাডি করতো আর কি নিয়মিত। ওই যে লাইফ পার্টনার না, ওর সাথে আবার গ্রুপ স্টাডিটা কমই হয়েছে, গ্রুপ স্টাডি করা হয়তো অন্যান্য ফ্রেন্ডদের সাথে। আমার লাইফ পার্টনারও তো ও এই কৃষি ভার্সিটির স্টুডেন্ট, ওর সাথে মাঝে মধ্যে দেখা যেত যে যখন আমরা ফ্রেন্ড ছিলাম তখন ওর হ্যাঁ সময় হ্যাঁ। আলোচনা হইতো, অন্যান্য ফ্রেন্ডের সাথে আলোচনা হইতো। তো ফ্রেন্ডস, তারপর হচ্ছে লাইফ পার্টনার, তারপর হচ্ছে ফ্যামিলি, সবারই ভূমিকা আসলে। সবার খুবই ভূমিকা ছিল, এবং সবাই খুবই সাপোর্টিভ ছিল। তো আপু আশা করি ভিডিওটা দেখবে, তো আপুকে অনেক থ্যাংক ইউ যে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আপু আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরই এবং 41 বিসিএস এর মানে ক্যাডার হয়েছে, এবং উনি আরো হচ্ছে যাতে একই ক্যাডারে আসতে পারে ফরেনে ট্রাই করতেছে, তো আপুর জন্য দোয়া রাখো তোমরা। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এখানে শুধু ক্যাডার না, যে ভাই আসলে কৃষিতে অনেকে মনে করে যে শুধু বিসিএস ক্যাডারের সুযোগ আছে, অন্য সেক্টর গুলাতে আসলে হচ্ছে কৃষি থেকে কতটুকু ভালো করা যায়। হ্যাঁ, এটা আসলে কি, যে আমি বললাম না যে আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি বা থার্ড ইয়ারে উঠি, তো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্যার আমাদেরকে বিভিন্ন সংস্থা সম্পর্কে পড়াইতো। হ্যাঁ বিশেষ হ্যাঁ। করে এক্সটেনশন একটা ডিপার্টমেন্ট ছিল, ওখানে আমি মানে কৃষি সেক্টরে কি কি মানে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, রিসার্চ হ্যাঁ, ইনস্টিটিউট রিসার্চ আছে। ইনস্টিটিউট আছে, অর্গানাইজেশন আছে, এগুলোতে কিভাবে আমি এই সেক্টর থেকে পড়াশোনা করে হুম। ভালো জায়গায় যেতে পারি, এগুলো আমাদেরকে মানে ওই আইডিয়াগুলো তখনই দিয়ে দিয়েছিল আর কি স্যাররা। তো আমরা ওইখান থেকেই জানতে পারি যে আমি যদি অনার্সে ভালো একটা রেজাল্ট করি, সবচেয়ে বড় কথা এখানে ভার্সিটির টিচার হওয়ার সুযোগ আছে, তখনই দিয়ে দিয়েছিল আর কি স্যাররা। তো আমরা ওইখান থেকেই জানতে পারি যে আমি যদি অনার্সে ভালো একটা রেজাল্ট করি, সবচেয়ে বড় কথা এখানে ভার্সিটির টিচার হওয়ার সুযোগ আছে। টিচার হওয়ার অনেক তো সুযোগ এইটা আছে। কিন্তু একটা মানুষের জন্য হিউজ অপরচুনিটি, হুম যে হুম। একটা ভার্সিটির টিচার হওয়া। এখানে অনেক টিচার, মানে এটা আসলে এটা আমি ফ্যাকাল্টি একটু কিন্তু অ্যাড করে অনেকগুলো। নেই যে এখানে রেজাল্ট যদি কেউ ভালো রেজাল্ট করতে পারে হুম, 8 এর উপর বা হচ্ছে 7 এর উপর থাকলে, এখানে একটা ভালো সম্ভাবনা থাকে যে এই ভার্সিটির টিচার না হলে অন্যান্য অন্য কৃষি ভার্সিটির ইউনিভার্সিটি। কিন্তু টিচার হয়ে যায়। যারা টপ ক্লাস রেজাল্ট করে, এইটা মানে কৃষি সেক্টর থেকে সব থেকে বেশি আমার মনে হয় যে টিচার নিয়োগটা একটু হ্যাঁ, বেশি। অনেক 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 টিচার টিচার নিয়োগ নিয়োগ হয় হয়, এবং রিসার্চ। সাবজেক্টও বাড়তেছে। হ্যাঁ নতুন নতুন সাবজেক্ট হচ্ছে, যেমন ফিশারিজ সাবজেক্ট হইলো, আরো নতুন নতুন সাবজেক্ট হবে, হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসবে, এগুলো এগ্রি ইঞ্জিনিয়ারিং যেটা আর কি। হুম এগুলোতে নতুন নতুন টিচার হয়। তারপর হচ্ছে যে রিসার্চ ইনস্টিটিউটগুলো যে সায়েন্টিফিক অফিসার, হুম। বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ হয়। ইভেন এটাও বলে রাখি যে আমি বিসিএস ক্যাডারে ঢোকার আগে আমি অন্য আরেকটা জব করতাম, আচ্ছা। ওটাও কিন্তু কৃষি রিলেটেড। ওটা ওটা গভর্নমেন্ট ছিল জব? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হ্যাঁ, পানি গভর্নমেন্ট উন্নয়ন জব, বোর্ড, আচ্ছা আচ্ছা। এবং খুবই ভালো আপনি জব। হচ্ছে আমি এটা একটা কোশ্চেন করি যে জি, আসলে আপনি এর আগে বিসিএস এর আগে কয়টা মানে আরো জবের পরীক্ষা দিছিলেন হ্যাঁ কিনা? হ্যাঁ, আমি পরীক্ষা দিতাম নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য, মানে পরীক্ষা দেওয়া হইতো। ব্যাংকের পরীক্ষাগুলো দিছিলাম বিভিন্ন, এরপর হচ্ছে অন্যান্য যে পরীক্ষাগুলো হয় হুম হুম। আশেপাশে টুকটাক, সবই চেষ্টা করতাম, মানে করতাম দেওয়ার জন্য, যাতে পরীক্ষা দিলে লস নাই। কেউ আচ্ছা। যদি পরীক্ষা দেয়
তার লস বলে কিছু নাই, কারণ তার বারবার প্র্যাকটিস হচ্ছে। তো পরীক্ষা দিতে দিতে একসময় আমার একটা চাকরি হয়। প্রথমে আমি প্রাইমারি পরীক্ষাটাও দিছিলাম, মানে আচ্ছা, শুধু নিজেকে ঝালিয়ে নেওয়ার জ্বালিয়ে জন্য। নেওয়ার জন্য। ওটাতে আমার হয়েছিল, কিন্তু ওটাতে আমার জয়েন করা হয় নাই, কারণ তখনই আমার নবম গ্রেডে আরেকটা জব হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশ পানি আচ্ছা, উন্নয়ন বোর্ডে। আরেকটা বিষয় থাকে যে ভাই হচ্ছে মানে গ্রাজুয়েশন শেষ করার পরেই যে বিসিএস টা ওইটাই কি আপনি অ্যাটেন্ড করছেন নাকি হচ্ছে একটু টাইম নিছেন প্রিপারেশন গোছানোর না ক্ষেত্রে? না, আমার প্রথম বিসিএসটা গ্রাজুয়েশন শেষ হওয়ার পরপরই আমি অ্যাপ্লাই করার পরপরই সুযোগ অ্যাপ্লাই পাই। করছেন? মানে অ্যাকচুয়ালি 41টা হচ্ছে আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে হ্যাঁ 15 তে? হ্যাঁ, আমার গ্রাজুয়েশন শেষ হয় 2019-এর শেষের দিকে, এবং ওই অ্যাপ্লাইটা করি আমি 2019 সালে আচ্ছা, এটা কিন্তু ডিসেম্বরে। আমি একটু অ্যাড করে নেই যে অনেকে মনে করে যে বিসিএস এ হচ্ছে প্রথম বিসিএস দুই তিনটা বিসিএস হয়তো ট্রাই করতে হয় বা বিসিএস হয় না। তো এটা কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত ভাই, যে ভাই শুধু প্রথম বিসিএস এ হয় নাই, প্রথম বিসিএস এ তৃতীয় হয়েছে কৃষি ক্যাডারে। তো এইটা যারা আসলে একটা ভুল ধারণা থাকে যে প্রথম বিসিএস এ হয়তো চান্স পাওয়া যায় না বা এখানে হচ্ছে ক্যাডার হওয়া যায় না, এই ধারণাটা থেকে কিন্তু আসলে আমরা বেরোয় আসতে পারবো। এখানে এইখানে ভাই যদি আমাদের একটু সুযোগ দাও তাহলে একটা জিনিস অ্যাড করতে পারি। হ্যাঁ হ্যাঁ এখানে একটা মানে খুবই মজার একটা ঘটনা আমার সাথে ঘটছে। থার্ড যে বললা যে থার্ড হয়েছিলাম, হ্যাঁ এইটা আসলে প্রথম বিসিএস এ আমি যে বললাম না যে ফরেন দেই নাই, হ্যাঁ চয়েসটা দেই নাই, কারণ অনেকে আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে না যে তুমি ফরেনটা দাও, তোমার হ্যাঁ, সম্ভাবনা আছে। আচ্ছা কিন্তু অনেকে বলতো যে অ্যাডমিন যেহেতু হয়েছে এখান থেকে অ্যাডমিন হইতে পারবা, বা পুলিশে যাইতে পারবা, বা অন্যান্য জেনারেল ক্যাডার হইতে পারবা। তো সেই হিসেবে আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন। একদম। তো আমি প্রথম বিসিএস এ যখন আমি পরীক্ষা দিতে যাই, তো অনেকগুলা অনেক হিউজ সিলেবাস। হুম, তো রিটার্ন পরীক্ষার সময় আমার প্রথম পরীক্ষাটা ছিল ইংরেজি পরীক্ষা। তো আমি কিছু প্রিপারেশনের ল্যাকনেসের কারণে, বা হয়তো আমার রাইটিং স্কিলের কারণে আমি একটু স্লো হয়ে গেছিলাম। আচ্ছা তো আমার পরীক্ষাটা অত একটা আমার মনে হয়, মানে আমার কাছে মনে হয়েছিল ভালো দেই নাই। তো আমি ওইবার পরে চিন্তা করলাম, যেহেতু ইংরেজি পরীক্ষা ভালো হয় নাই, হুম, তাহলে তো মানে আমার জেনারেলে আসবে না, হয়তো আমি অ্যাডমিন হইতে পারবো না বা আচ্ছা পুলিশ হইতে পারবো না। তো তখন আমি একটা হুট করে ডিসিশন নিয়ে ফেলি যে আমি আর বোতে পরীক্ষা দিব না। আচ্ছা আচ্ছা তো আমি শুধু কৃষির জন্য পরীক্ষা দিই। আচ্ছা তো পরবর্তীতে যখন রেজাল্ট হয়, ভাইবা ভালো হওয়ার পর আমার যখন রেজাল্ট হয়, তখন যখন দেখি যে আমি থার্ড হইছি, হুম, তখন বুঝলাম যে আমার ধারণাটা ভুল ছিল। আচ্ছা। তার মানে ভোট ক্যাডার দিলে ভোট মানে আমার ক্যাডারেও আসলে মার্কস চলে যে আসবে। এরকম উঠতে পারে এটা আমি বুঝতে পারি নাই। এই যে মানুষের মিসকনসেপশন হয়, মিসকনসেপশন এটা আসলে অনেক এটা ঠিক না। মারাত্মক প্রভাব ফেলে। হ্যাঁ এটা ঠিক না। যে আমার ফ্রেন্ড যে জাহিদ, হুম, যে কৃষি ক্যাডার ফার্স্ট ফার্স্ট হইলো, ওরও সেম। ও হচ্ছে যে শুধু কৃষিতেই পরীক্ষা দিল, কিন্তু অথচ ও কৃষিতে পরীক্ষা দিয়ে বোতে ভাইবা দিছে, মানে এত ভালো মার্কস ছিল তার। আচ্ছা আচ্ছা মানে নর্মালি বলে যে কেউ যদি 900 থেকে 450 পায় হুম তাহলে সে পাস বাস রিটেনে। তো কেউ দেখা গেছে যদি 700 থেকে 450 পায়, হুম তাহলে সে দুইটার জন্যই পাস দুইটার হয়ে জন্য যায়। পাস হয়ে তো যায়। ওর হচ্ছে যে 700তেই 450 ছিল। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা এমন হয়েছে যে মানে আমরা আসলে আগেই ভয় মিসকনসেপশনের কারণে ভয়। মানে দেখায় তো দিলে এই যে ভয় পাওয়ার কিছু নাই, যে ফার্স্ট টাইম হইলেই যে সে টিকবে না, টিকবে না। এরকম কোনো বিষয় নেই। যে 43তম বিসিএস এ ফরেন ক্যাডারে যে ফার্স্ট হয়েছে, ওই ছেলেটা অ্যাপিয়ার দেওয়া, অ্যাপিয়ার দিয়ে, অ্যাপিয়ার দিয়ে হ্যাঁ, ওই ছেলে অ্যাপিয়ার দিয়ে তারপর ফার্স্ট তার মানে হয়েছে। গ্রাজুয়েশন শেষ হয় না, শেষ অ্যাপিয়ার মানে হয় নাই, হচ্ছে গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেই হচ্ছে অ্যাপিয়ার আগেই সে দিয়ে অ্যাপ্লাই করে, এবং সে ফরেন ক্যাডার ফার্স্ট হয়েছে। ফরেন সো ক্যাডারে ফার্স্ট দ্যাট হয়েছে। মিনস এটা কোনো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বলে কোনো বিষয় নেই। আচ্ছা আচ্ছা। তোমার প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, তুমি কিরকম লিখো, তোমার ভাইভাতে তুমি কিভাবে ফেস করো, এগুলো সবকিছু মিলিয়ে হচ্ছে একটা মানুষ ক্যাডার হয়। আর আমরা কিন্তু এটা জানছি যে প্রিপারেশন অনেক বেশি লং টাইম থেকে নিতে হয় এরকম কিন্তু না, ভাই গ্রাজুয়েশন শেষ করার ওই টাইমটা থেকে প্রিপারেশন শুরু করছে। তো যদি গুছানো ভাবে টার্গেট রেখে প্রিপারেশন নেওয়া যায় আমার মনে হয় যে হচ্ছে আসলে খুব হ্যাঁ হ্যাঁ, অল্প অবশ্যই। সময়ে বা মোটামুটি এক বছরের ভিতরে হ্যাঁ, প্রিপারেশন গুছায় আমি ফেলা সম্ভব। আমি মনে করি যে একটা মানুষের বলে না যে একটা বাড়ি তৈরি করার জন্য আগে কি করা লাগে, ফাউন্ডেশন দেওয়া লাগে। ফাউন্ডেশন তৈরি করা লাগে। ফাউন্ডেশন তৈরি করার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে। হুম, কেউ চাইলে ফাউন্ডেশন 1 বছর ধরেও করতে পারবে, হুম, হুম। কেউ চাইলে এই ফাউন্ডেশনটা কি 1 মাসের এক মধ্যেও মাসেও করতে করতে পারবে। পারবে, হ্যাঁ। তো একটা মানুষ কতটুকু ইন্টেন্সিভলি কাজটা কাজটা করতেছে সেটা করতেছে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট। আমার প্রিলি ফাউন্ডেশন ছিল 3 মাস। আমি বলবো না যে আমি 3 মাস ছাড়া পড়ি নাই, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ওই 3 মাসের ফাউন্ডেশনের উপর বেসিস করে আমি অন্যান্যগুলো পড়তাম আর কি। আচ্ছা তো ওই 3 মাসের প্রিলি ফাউন্ডেশনের কারণে আমি অন্যান্য জিনিস পড়ে আমি কিন্তু প্রিলি টিকি। হুম, হুম। এবং ইভেন আমি এটা বলে রাখি, আমি এই একটা বিসিএস এর প্রিলি প্রিপারেশন বাকি অন্যান্য প্রিপারেশনে খুব কাজে লাগছে। মানে আমি 4টা বিসিএস এর প্রিলি টিকছিলাম আচ্ছা আচ্ছা টানা। হ্যাঁ তো ওই একটা বিসিএস ওই 3 মাসের ফাউন্ডেশন আমাকে প্রত্যেকটা বিসিএস এ কাজে প্রত্যেকটা লাগছে। কাজে লাগছে। কারণ দেখা গেছে দ্বিতীয় বিসিএস আমি 1 মাস প্রিপারেশন নিচ্ছি প্রিলির আগে, কারণ হুম, তখন আমার রিটেন চলে। মানে একটা বিসিএস এর রিটেন, আর একটা বিসিএস আরেকটা এর প্রিলি, প্রিলি আর একটা বিসিএস এর ভাইবা, ভাইবা। এইভাবে মিক্স। তো দেখা যায় যে আমার প্রিলির জন্য আবার 6 মাস ধরে পড়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ। তো যার কারণে একটা ফাউন্ডেশন হয়ে গেলে পরবর্তীতে ধরো অল্প সময় পড়লেই হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। তো সবাইকে আসলে হচ্ছে যেটা বুঝাইতে চাইলাম যে তোমার সেক্টর তুমি যেই জায়গায় আছো ওই জায়গা থেকেই আসলে ভালো করা সম্ভব।
তো যারা হচ্ছে ডেডিকেটেড আসলে, যে এই যে এরকম মিসকনসেপশন গুলা কিন্তু হয়েছে আমাদের ক্ষেত্রে, তো ভাইয়ের ক্ষেত্রে কিন্তু হয়েছে যে আসলে অ্যাডমিন আসে না বা ফার্স্ট টাইমে অ্যাডমিন আসবে কিনা, তো উনি কিন্তু হচ্ছে ফার্স্ট টাইমে অ্যাডমিন দেয় নাই, শুধু কৃষি ক্যাডার দিচ্ছে। তো এই মিসকনসেপশন গুলা থেকে বেরোয় আসতে হবে। মানুষ কি বললো, লোকে কি বলবে, এইটা না দেখা আমি কতটুকু এফোর্ট দিতে পারতেছি, এটা চেষ্টা করলে মনে হয় আমরা খুব ভালো করতে পারবো। তো ভাইকে আসলে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসলে এইভাবে ফর্মালি বা ইনফর্মালি যাই বলি না কেন, একটা ন্যাচারাল পরিবেশে এভাবে ইন্টারভিউ আমি কখনো দেওয়া হয় নাই, মানে আমার দেওয়া হয় নাই লাইফে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে হচ্ছে আমি যতটুকু বুঝাইতে চেষ্টা করছি, আমরা এই কৃষি সেক্টরটা নিয়ে বা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে এত ভালো করা যায়, এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আরো অনেক ভিডিও আসবে। তো সবাই ভালো থাকো। ইনশাল্লাহ হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।